ঢাকার এক পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসা তীব্র দুর্গন্ধই ফাঁস করে দেয় এক ভয়াবহ রহস্য। রিমান্ডে উঠে আসে আন্ডারওয়ার্ল্ড ডন সুব্রত বাইন সম্পর্কিত চাঞ্চল্যকর সব স্বীকারোক্তি। গোয়েন্দা সূত্র বলছে, প্রথম টার্গেট ছিলেন তারেক রহমান, এরপর তালিকায় আসে হাসনাত ও সার্জিস। তাহলে হাদি হত্যার পেছনের কারণ কি? প্রশ্ন উঠছে, ডাইরেক্ট অ্যাকশনে ডক্টর ইউনুস কেন? নীরব কেন সেনাপ্রধান ওয়াকার? রাতের অন্ধকারে জনমানব শূন্য একটি পরিত্যক্ত ভবন, সেখান থেকেই ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর দুর্গন্ধ। সেই দুর্গন্ধে পথচারী ও স্থানীয়দের সন্দেহ বাড়তে থাকলে শুরু হয় অনুসন্ধান। এরপরই প্রকাশ্যে আসে রাজধানীর বুকে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড। ঘটনাস্থল রাজধানীর মিরপুরের প্যারিস রোড এলাকা। সিটি কর্পোরেশনের ৬ তলা একটি পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে উদ্ধার করা হয় এক যুবকের থেঁতলানো মরদেহ। নিহত যুবক সুমন পেশায় একটি মোবাইল সার্ভিসিং দোকানের কর্মচারী। পরিবারের সদস্যরা জানান, ১২ জানুয়ারি রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোনে একাধিকবার চেষ্টা করেও সাড়া মেলেনি। এক পর্যায়ে ফোন বন্ধ হয়ে যায়। কয়েকদিন পর এমন মর্মান্তিক সংবাদে পরিবার পুরোপুরি ভেঙে পড়ে। স্বজনদের দাবি, সুমনের সঙ্গে কারো শত্রুতা ছিল না। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে অন্তত ২ দিন আগে হত্যা করা হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি পরিত্যক্ত ভবনের ভেতরে ফেলে রাখা হয়। তবে কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। এদিকে তদন্তে নতুন মাত্রা যোগ করে সুব্রত বাইন ওরফে ফাতে আলীর নাম। কুষ্টিয়া থেকে সহযোগী মোল্লা মাসুদসহ গ্রেফতারের পর রিমান্ডে উঠে আসে বিস্ফোরক তথ্য। জানা যায়, প্রায় ১.৫ বছর আগে ভিন্ন পরিচয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল রাজনৈতিক গুপ্তহত্যার মিশনে। কিন্তু ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে তার আশ্রয়দাতারা ক্ষমতা হারালে পরিকল্পনায় ভাটা পড়ে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা তৈরি হয়। সেই তালিকার প্রথম সারিতে ছিল সুব্রত বাইন। মাথার দাম ঘোষণা করা হয় ১,০০,০০০ টাকা। পরিস্থিতি বেগতিক দেখে সে তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে সঙ্গে নিয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। তবে সীমান্ত পেরিয়েও থেমে থাকেনি তার অপরাধ কর্মকাণ্ড। অবৈধভাবে দেশে এসে চাঁদা সংগ্রহ, ঢাকায় হত্যাকাণ্ড এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে যোগাযোগ, সবকিছুই উঠে আসে তদন্তে। ২০০৩ সালে ঢাকায় একাধিক আলোচিত হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় কলকাতায় পলাতক সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও শেষ পর্যন্ত ভুয়া পরিচয়ে বিদেশে পালিয়ে যায় সুব্রত। সিঙ্গাপুর, চীন ও দুবাইয়ে অবস্থানকালে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল সে। পরবর্তীতে নেপাল হয়ে ভারতে প্রবেশের পর কলকাতার বালিগঞ্জ এলাকা থেকে স্পেশাল টাস্কফোর্স তাকে গ্রেফতার করে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিশেষ ব্যবস্থায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। র্যাব সদর দপ্তরে নেওয়ার পর তার সামনে নতুন প্রস্তাব আসে, একটি বড় টার্গেট। রিমান্ডে জানা যায়, সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বিদেশে অবস্থানরত এক রাজনৈতিক নেতাকে হত্যার পরিকল্পনাও ছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর সেই মিশন বাতিল হয়। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, টার্গেট কিলিংয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির বৃহৎ পরিকল্পনার অংশ ছিল এটি। তদন্ত চলছে।